দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন। আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই, যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়, আমি আমার টিম সেদিনকে আহ ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন, এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। প্রচন্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন, কণ্ঠহীন, শক্তিহীন মাজলুমের কি থাকে? শুধু জবান। এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি, শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ, এই কথাটা মনে রাখবেন। গালি একটা উইপন, শক্তিশালী উইপন, কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এইটা সবাই জানে না। এই গালিটা সবসময় শিক্ষিত মানুষের হাতে নিরাপদ, কারণ সে জানে কাকে গালি দেয়া যায়, কাকে গালি দেয়া যায় না। আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব, এই গালিটা আমি কোনোদিন নিশ্চয়ই যিনি গণহত্যা করে নাই তাকে দিব না। এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেয়া যায় আর কাকে দেয়া যায় না। আমরা যখন সবজিওয়ালাদের সাথে কথা বলি, তখন আমরা টের পাই যে এই লোকটা আগে 200 টাকা চাঁদা দিত, এখন তার 400 টাকা চাঁদা দেয়া লাগে। শুধু বলে নাই ভয়ে, তাহলে ওই ব্যবসাটুকু করে খাবে কি করে? তা আপনি আমাদেরকে বলবেন আমরা ক্রাউড ফান্ডিং করে কি করি, আর আপনি কি করেন? ক্রাউড ফান্ডিং করেন না। আপনি কিভাবে করেন? আপনি আর্মস ফান্ডিং করেন। যে আর্মস ঠেকাইয়া একটা ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয়। আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে, সিন্ডিকেট আছে, আমি আপনাকে বলি। আপনারা চাইলে এর উপরে তদন্ত করতে পারেন, ইনভেস্টিগেশন ডিবেট করতে পারেন। এবং কোন কোন মসজিদে ভিক্ষা বেশি দেয়া হয়, সেইখানে কোন টিম যাবে সেটার উপরে ওখানকার পলিটিক্যাল লিডাররা কানেক্টেড হয়, যারা ছ্যাঁচড়া টাইপের লিডার, এবং একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়, আমরা ওখানে ভিক্ষায় দাঁড়াইতে পারে না। যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায়, মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করব? বরং আমি তো বলছি, আমি তো এই যে ক্রাউড ফান্ডিং এর টাকায় আমার সংসার চলে না। আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এছাড়া আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ট্রেনিং করা, ইংলিশ, ফনেটিক্স, স্পোকেন, প্রেজেন্টেশনের। আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং করিয়েছি এক সময়। আমি আইএলটিএস এর দীর্ঘদিনের ট্রেনার ছিলাম। বরং এখন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমার সেই স্কোপ গুলো কমে গেছে। এরপরে এখনো আমি ইউনিভার্সিটিতে পড়াই, এবং সেখান থেকে আমি আমার লাইফ লিড করি। তো আমি তো বলতে চাই যে আপনারা এবার সকল
রাজনীতিবিদকে আজকে আমাকে জিজ্ঞেস করছেন না? প্রত্যেকটা আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি? মানে আপনার তো বাসায় বাজার হয়, বাসা ভাড়া দেয়া লাগে, বাচ্চাদের স্কুল আছে, ওষুধ কেনা লাগে বাবা মার। আপনার এটার বৈধ উপায় কি? আমি তো বলতে পারছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি কোচিং করাই। রাইট? অবশ্যই। তাহলে আপনি আরো ৫ জন প্রার্থীকে জিজ্ঞেস করেন। যদি কারো বৈধ ইনকামের পথ না বলতে পারে তাহলে সে চাঁদাবাজি করে।